নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। স্বাভাবিক প্রসব থেকে নবজাতকের শুশ্রূষা, অত্যাধুনিক স্কিল সেন্টার সদর হাসপাতালে। তারকেশ্বরের লজে সিআইডি হানা, গ্রেফতার ৩ যৌন কর্মী সহ ২ হোটেল কর্মী। এখন আসছি বিস্তারিত খবরে। স্বাভাবিক প্রসব থেকে নবজাতকের শুশ্রূষা, অত্যাধুনিক স্কিল সেন্টার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ফিতে কেটে ফলক উন্মোচন করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক অত্যাধুনিক পদক্ষেপের ছোঁয়া পেল জেলার সদর হাসপাতাল। তবে সাধারণ মানুষের জন্য নয়। এবারে সরকারি হাসপাতালে নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীরা হাতে কলমে শিখতে পারবেন নর্মাল ডেলিভারি কিভাবে হয়, পাশাপাশি অসুস্থ নবজাতকদের জরুরি ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তাও হাতে কলমে শেখানো হবে। আজ মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি থেকে রাজ্যে মোট ২০টি নার্সিং স্কুল থাকা সরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই স্কিল ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে আজ সদর হাসপাতালেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্য আধিকারিক ও নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীরা স্কিল সেন্টারের ফিতে কেটে ফলক উন্মোচন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। এরপর নার্সিং শিক্ষিকারা এখানে প্রযুক্তি ব্যবহার করা হাতে কলমে দেখান। এই ব্যবস্থায় আগামী দিনে নার্সিং ছাত্রীরা যথেষ্ট উপকৃত হবেন বলে অভিমত প্রকাশ করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী। আমাদের গোটা পশ্চিমবাংলায় মোট ২০টা স্কিল ল্যাবরেটরি বিভিন্ন ফেসিলিটিতে তৈরি করা হচ্ছে, যেখানে আমাদের যারা নার্সিংয়ের স্টুডেন্ট রয়েছেন এবং প্রয়োজন হলে আমাদের যে চিকিৎসক, তারাও হাতে কলমে দেখতে পারবেন যে নর্মাল ডেলিভারির প্রসেসটা কিভাবে হয়, একটা নিউবর্ন বেবিকে কিভাবে রিসাসিটেট করা হয়, আর তাছাড়া আইডিয়ালি মানে একটা ওয়ার্ডের সেট আপ কীরকম হবে, একটা লেবার রুমের সেট আপ কীরকম হবে, এই ব্যাপারে একেবারে হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য এবং আইডিয়াল সিচুয়েশান কীরকম থাকার দরকার তার একটা স্টেট অফ আর্ট ট্রেনিংয়ের জায়গা আমাদের আজকে উদ্বোধন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থেকে এটা ইনঅগরেট করলেন এবং আমাদের এখানকার স্থানীয় একটা অনুষ্ঠান ছিল। আমাদের এখানকার মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় বিধায়ক, সভাধিপতি সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটা করার জন্য। এইখানে যেটা হচ্ছে সেটা তো আপাতত প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে যে নার্সিং স্টাফ যারা আমাদের স্টুডেন্ট রয়েছে সেই পিউপিল নার্স এবং তাছাড়াও যারা ইন সার্ভিস চাকরি করেন সেই সমস্ত নার্সিং স্টাফকেও আমরা এই জায়গাটাতে ট্রেনিংয়ের বন্দোবস্ত করব। এরপরে হয়তো প্রয়োজন হলে সরকার যদি মনে করেন তাহলে পরিধি বৃদ্ধি করা হতে পারে। এখানে আমাদের যারা টিচার রয়েছেন তাদেরই বিশেষ একটা ট্রেনিং দেওয়া হয়েছে, হয়ে তারাই এখানে ট্রেনার হিসেবে কাজ করবেন। মূলত মানে অসম্ভব উপকার হবে। আমরা নিজেরা যখন ছাত্র ছিলাম আমাদের এই ফেসিলিটি ছিল না এবং একেবারেই মানে সেটা খানিকটা অন্ধের মতো মুখস্থ করতে হতো। এখানে একেবারে চোখের সামনে হাতে কলমে আমরা একটু আগে দেখালাম, যেটা একদম হাতে কলমে দেখতে পাওয়া যাবে যে নর্মাল ডেলিভারির মতো এরকম একটা জটিল প্রক্রিয়া সেটা কিভাবে হয় এবং আইডিয়ালি সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, ম্যানেজ করতে হবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা ঘোষ। ঘরে বাইরে প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানা কণিকা ঘোষ। মঙ্গলবার সকালে প্রধানের ইস্তফাপত্র শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের বিডিও তমাল বরণ ডাকুয়ার কাছে পাঠিয়ে দেওয়া হয়। পদত্যাগের প্রতিলিপি পাঠানো হয় স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাদের কাছে। প্রধানের পদত্যাগের ঘটনায় দায়িত্ব দেওয়া হয় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কুমার দাসকে। এদিন পদত্যাগের পর প্রাক্তন প্রধান কণিকা ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো গোষ্ঠী কোন্দল নেই, আমার শারীরিক সমস্যা রয়েছে, কয়েকদিন ধরে মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, সে কারণেই ইস্তফা দিয়েছি। আগেও দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম আপনাকে পদত্যাগ করতে বলেছিল, তখন কেন ইস্তফা দেননি? সে প্রশ্নের উত্তরে কণিকা দেবী বলেন, দল আগে কখনো আমাকে পদত্যাগের নির্দেশ দেয়নি, দলের নির্দেশের বাইরে কিছু করিনি। দল করবেন এরপর? কেন করবো না? জিগেছি কোথায় না, প্রধান থেকে সরে গেছি তো কি হয়েছে? আমার জীবন শেষ নাকি? তাতে কি হয়েছে? এনেছে তো কি হয়েছে? আমার সঙ্গে পোষাচ্ছে না আনবে না, আগামী দিনে যে মেম্বাররা হবে হয়তো তারা আমাকে পুষিয়ে নেবে, এর মানে এই নয় তো শেষ হয়ে যা।
সবাই আমার কাছে সমান। 13 জন মেম্বার, আমাদের 30, আমার কাছে 30টা মেম্বারই সমান। দলের নির্দেশ আছে, আমি দলকে করে আমি প্রধান পদে বসে থাকবো? এটা তো দিদিকে অসম্মান করা হবে। দলের নির্দেশ আগেও দেওয়া হয়েছিল, আগেও তো দেওয়া হয়েছিল। আগে দলের নির্দেশ না, দলের নির্দেশ দেওয়া হয়েছিল, দেখা যাচ্ছিল যদি মেটামিটি যায়। নির্দেশ কিন্তু ওইভাবে পদত্যাগ দেয়নি আপনারা যেভাবে বলছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানিকতলা ব্লাড ব্যাংক থেকে 800 ইউনিট রক্ত ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুললেন সাধারণ মানুষ। প্রত্যেকবার গ্রীষ্মকালে রক্তের জন্য যখন হাহাকার হয় বিভিন্ন সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে, তখন সেই গরম পড়তেই 800 ইউনিট রক্ত ফেলা গেল রাজ্যের সব থেকে বড় সরকারি ব্লাড ব্যাংক মানিকতলা ব্লাড ব্যাংকে। এই খবর সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গুঞ্জন। অনেকেরই মতে মুখ্যমন্ত্রী যখন নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তিনি যখন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা সর্বদা বলেন, তখন এভাবে 800 ইউনিট রক্ত শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য সরকারি ব্লাড ব্যাংক থেকে ফেলে দেওয়া হলো। অনেকেরই মতে মানিকতলা ব্লাড ব্যাংক মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বিভিন্ন সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে ওই সমস্ত রক্ত পাঠিয়ে দিতে পারত, তাহলে হয়তো এভাবে 800 জনের বিশুদ্ধ রক্ত ফেলা যেত না। আর চুঁচুড়া হাসপাতালে রক্তে নিতে আসা জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষেরও একই বক্তব্য। তাদের মধ্যে অনেকেই জানেন না এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রক্ত সম্পূর্ণ বরফে মুড়ে নিয়ে যেতে হয়। চুঁচুড়ারই এক নার্সিং হোমে ভর্তি তার মায়ের জন্য চুঁচুড়া সদর হাসপাতালে রক্তে নিতে আসা এক ব্যক্তি বলেন, এসবের আমি কিছুই জানি না। মার নার্সিং হোমে আছে, তো 2 বোতল ব্লাড লাগবে বলে ডাক্তারবাবু পাঠিয়েছেন, রিকুয়েশন দিয়ে এখানে পাঠিয়েছেন। রিকুয়েশনটা দিয়ে দিয়েছি, ব্লাড গ্রুপটা যেহেতু জানা নেই বলে ওরা ব্লাড গ্রুপটা চেক করে তারপরে ততক্ষণে ওরা বলবো বুঝতে পারছি। আমার তো অটো করে যাবো, এই তো সুর নার্সিংহোম বালি মোড়ের এখানে। না, ব্লাড তো বরফে করে নিয়ে যেত। আমার তো কোনো আইডিয়া নেই ব্যাপারটা, ওরাই বলবে কীভাবে নিয়ে যেতে হবে। কারণ রক্ত তো এমনিতেই পাওয়া যায় না, সেইখানে যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এটা তো মানে লাইফ সেভিং একটা তো ইম্পর্টেন্ট জিনিস। এটা নষ্ট যদি হয়ে থাকে তাহলে খুবই খারাপ জিনিস। পাশাপাশি চুঁচুড়াবাসীর বক্তব্য, মানিকতলা ব্লাড ব্যাংক কাণ্ড নিয়ে তদন্ত হওয়া উচিত, তদন্তের পর দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। হয়তো দেখুন কোনো কর্মচারী বা কারো গাফিলতি হয়েছে, নিশ্চয়ই তদন্ত হওয়া দরকার। যারা দোষী নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া দরকার। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই তার তদন্ত হবে, তার শাস্তি পাবে যদি কেউ ভুল করে থাকে। এটা অবশ্যই মানছি না, একটা প্রাণ, একটা জীবন, একটা রক্তের অনেক মূল্য আছে। আমরাও রক্তাংশিত রক্ত দিই, এটা ঠিক না, এটা সত্যি ঠিক না। এই ঘটনা যারা ঘটিয়েছে নিশ্চয়ই তাদের শাস্তি পাওয়া দরকার। এটা তো সাধারণ মানুষরা আমি বলবো এটা তো খুবই একদম খারাপ কাজ হয়েছে। এক্সপায়ারি হওয়ার আগে রক্তগুলো তো বিনা পয়সায় লোককে দিতে পারতো, বা যে কোনো যারা রক্তের জন্য হাহাকার করছে এক পাউচ রক্তের জন্য, এই রক্ত তো সেভাবে দেওয়া উচিত ছিল। এইভাবে এক্সপায়ারি করে নষ্ট করে দেওয়া তো উচিত হয়নি, তবুও আমরা পাই না। কিন্তু এইভাবে রক্ত এক্সপায়ারি করে ডেনে ফেলে দেওয়া হচ্ছে, এটা তো একদমই অন্যায়। এটা সাধারণ মানুষ ভালোভাবে মেনে নেবে না। রক্ত মানুষের জীবন, রক্তই মানুষের সব কিছু। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরের ক্যালকাটা হোটেলে সিআইডির হানা, গ্রেফতার 3 মহিলা যৌনকর্মী সহ 2 হোটেল কর্মচারী। আরামবাগের পর তারকেশ্বর, ফের হুগলি জেলার হোটেলে মধুচক্রের হদিশ পেল সিআইডি। সোমবার রাতে সিআইডি 6 জনের একটি দল তারকেশ্বরের ক্যালকাটা হোটেল নামে একটি লজে হানা দিয়ে 2 হোটেল কর্মচারী সহ 3 জন মহিলা যৌনকর্মীকে গ্রেপ্তার করে। রাতেই সকলকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সিআইডির ওই দলে 4 জন মহিলা ও 2 জন পুরুষ ছিলেন। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতার একটি মামলায় দমদম থেকে ধৃত এক মহিলাকে জেরা করে এই হোটেলের নাম জানতে পারে সিআইডি। ধৃত ওই মহিলাই তারকেশ্বরের এই হোটেলে মহিলা যৌনকর্মী যোগানের কাজ করত বলে জানা গেছে। আজ সকালে খবর জানাজানি হতে তারকেশ্বরের ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নাট্য দিবস পালন করল বাঁশবেড়িয়ার পুরাতন বৃশ্চিক নাট্য সংস্থা। 2 দিন ধরে চলে কর্মশালা সহ আলোচনা সভা।
সোমবার ছিল বিশ্ব নাট্য দিবস। সেই নাট্য দিবস উপলক্ষে বাঁশবেড়িয়ার প্রাচীন বৃশ্চিক নাট্য সংস্থার পক্ষ থেকে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিন সারা দিন ধরে এলাকার 3টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাটক নিয়ে এক প্রশিক্ষণ শিবির চলে। আগামী প্রজন্মকে নাটকে আরও উৎসাহিত করার জন্যই এ ধরনের প্রশিক্ষণ শিবির। বৃশ্চিকের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, আমরা শুধুমাত্র একটি নাট্য সংস্থা নয়, আমরা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকি। প্রথম দিন নাটকের কর্মশালার পর দ্বিতীয় দিন সন্ধ্যায় এক সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বৃশ্চিকের সকল সদস্য সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যেখানে মূলত নাটক নিয়ে আলোচনা হয়। সবশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃশ্চিকের মানপত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগটা প্রথম শুরু হয়েছিল 2006 সালে। এই অঞ্চলের সমস্ত স্কুলগুলোকে নিয়ে বৃশ্চিক একটি দুদিনব্যাপী নাট্য প্রশিক্ষণ শিবির আয়োজন করেছিল। সেই প্রশিক্ষক হিসেবে তখন আমরা পেয়েছিলাম তীর্থঙ্কর চন্দ্রকে, পালান কুণ্ডকে এবং কৌশিক সেনকে। তারপরে গত 4 বছর ধরে শুধু নাটকের দলগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা পার্টিসিপেট করে, তারা নিয়মিত থিয়েটার চর্চা করে, তাদেরকে নিয়ে ওয়ার্কশপটা চলে। 4 বছর ধরে চলছে। এবছর আবার আমরা স্কুল ভিত্তিক একটি দুদিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করেছি। আজকে বিশ্ব নাট্য দিবস হিসাবে, এটা মেনলি বিশ্ব নাট্য দিবসকে উপলক্ষ করে আমাদের এই অনুষ্ঠান, গতকালের অনুষ্ঠান নাট্য কর্মশালা, যেটাতে 35টি ছাত্রছাত্রী তারা পার্টিসিপেট করেছে। এলাকার 3টি স্কুল, বাঁশবেড়িয়া ছোট শহর, স্কুলগুলোর আমাদের সঙ্গে তাদের সহযোগিতাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়েছে। আগামী দিনে আশা করব আরও অনেক স্কুল আমাদের সঙ্গে এগিয়ে আসবে, অনেক ছেলেমেয়ে আমাদের সঙ্গে থিয়েটার করবে, আরও ভালো ভালো কাজ করতে পারবো। আজকে মেনলি বিশ্ব নাট্য দিবস হিসেবে আমাদের একটি সেমিনার আছে, বর্তমান থিয়েটার তার কীরকম পরিস্থিতি, কী অবস্থা, সেই নিয়ে আমাদের সেমিনার আছে। সেখানে আজকে বিশ্ব নাট্য দিবস এবং গতকাল থেকে নয়, মানে পরশুদিন থেকে বৃশ্চিক সংস্থার পক্ষ থেকে কিছু থিয়েটার ওয়ার্কশপের মতন আয়োজন করা হয়েছিল এবং আমরা সবাই তাতে অংশগ্রহণ করেছিলাম। এই বছর প্রথম তারা এই উদ্যোগটা নিয়েছে। আমাদের বিদ্যালয় শুধু নয়, আরও বেশ কয়েকটি বিদ্যালয় তারা অংশগ্রহণ করেছে। এতে ভীষণ ভালো লেগেছে, নানা কাজ শিখেছি এবং সেই কাজের মধ্যে থেকে অনেক কিছু জেনেছি। সব্যসাচী মুখোপাধ্যায় ছিলেন সেখানে প্রশিক্ষক হিসেবে, কালকে ছিলেন। তাছাড়াও দেবায়ন দা, অরুণ দা, অনেকেই সাহায্য করেছে সেখানে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া প্রদীপ শিখা সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। বাঁশবেড়িয়া বসুলেন প্রদীপ শিক্ষা সংঘের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও নবম বার্ষিক ছোটদের 8টি দল নিয়ে 2 দিনব্যাপী দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিজস্ব ময়দানে। ফাইনাল খেলায় যে 2টি দল অংশগ্রহণ করে তারা হল বাঁশবেড়িয়া স্বর্গীয় কার্তিক চন্দ্র শীল ফুটবল কোচিং ক্লাব বনাম দমদম সূর্য তরুণ সংঘ। প্রথমে 2 দলের খেলোয়াড়দের সাথে উপস্থিত অতিথিদের পরিচয় পর্বের পর বেলুন উড়িয়ে ফাইনাল খেলা শুরু হয়। প্রথম দিকে বাঁশবেড়িয়া 2 গোলে এগিয়ে থাকলেও পরে দমদম গোল পরিশোধ করে ফেলে। পরে টাই ব্রেকারে বাঁশবেড়িয়া জয়লাভ করে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার প্রখ্যাত খেলোয়াড় কৌশিক সরকার, বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি তথা স্থানীয় কাউন্সিলর অমিত ঘোষ, কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস, রতন ঘোষ, অশোক মুখার্জি সহ আরো অনেকে। ডে নাইট ফুটবল টুর্নামেন্ট, আগে জুনিয়র টুর্নামেন্ট হতো, এখন সাব জুনিয়র টুর্নামেন্ট হচ্ছে। আমরা চাই যাতে আগে যেরকম ছোটদের খেলাধুলা হতো এখন সেরকম হয় না, এটা যাতে এই সমস্ত বেঙ্গলের ছেলেরা চালাতে পারে খেলার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে, তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। এতে 8টা টিম অংশগ্রহণ করেছে, তার মধ্যে বর্তমানে 2টো ফাইনাল হচ্ছে। ফাইনাল খেলা কারা খেলবে? ফাইনালে একটা হচ্ছে কার্তিক চন্দ্র শীল একাডেমি টুর্নামেন্টের, আর একটা হচ্ছে দমদম সূর্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। আগামী 2রা এপ্রিল বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। জেলার সকল তৃণমূল কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বাভাবিক প্রসব থেকে নবজাতকের শুশ্রূষা অত্যাধুনিক স্কিল সেন্টার সদর হাসপাতালে।
তারকেশ্বরের লজে সিআইডি হানা, গ্রেফতার 3 যৌন কর্মী সহ 2 হোটেল কর্মী। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।